আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের নতুন আরো একটি ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের নবম অধ্যায় রেওয়ামিল নামে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের 3 নম্বর সৃজনশীল প্রস্তুতি। এই 3 নম্বর সৃজনশীল প্রস্তুতি নিয়ে আমরা আজকের এই ক্লাসে কথা বলবো। খেয়াল করে দেখো আমাদের 3 নম্বর সৃজনশীল প্রশ্ন কি বলেছে। বলেছে যে মেসেজ সালে অ্যান্ড কোং এর হিসাব রক্ষক কর্তৃক প্রস্তুতকৃত রেওয়ামিলটিতে কিছু অসামঞ্জস্য পরিলক্ষিত হয়। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের হিসাব রক্ষক তিনি একটা রেওয়ামিল প্রস্তুত করেছিলেন। রেওয়ামিল প্রস্তুত করার পরে ওই রেওয়ামিলে কিছু ভুল ত্রুটি খুঁজে পাইছে। আচ্ছা, এই ত্রুটিপূর্ণ রেওয়ামিলটি নিচে প্রদত্ত হলো, অর্থাৎ নিচে একটা রেওয়ামিল দেওয়া আছে। এই রেওয়ামিলটি একটা ত্রুটিপূর্ণ রেওয়ামিল, অর্থাৎ এই রেওয়ামিলের যে ডেবিট ক্রেডিট করা আছে সবগুলো আসলে ঠিক নাই। রেওয়ামিলে যে ডেবিট ক্রেডিট করা আছে সবগুলো আসলে ঠিক নেই। এই জায়গায় অনেক কিছুই ভুল আছে। যেমন একটা যদি দেখাই তোমাকে, প্রদেয় হিসাব ক্রেডিট হওয়ার কথা, ডেবিট পাশে আছে। তো কিছু ভুল আছে, আমাদের সামনে ওই ভুল রেওয়ামিলটাই দেওয়া আছে। রিকোয়ারমেন্টে কি বলছে দেখো, ক নম্বর প্রশ্নে বলেছে যে যেহেতু ভুল রেওয়ামিল এই জন্য আর এটা পড়লাম না, আমরা রেওয়ামিলটাই তো ভুল আছে। আচ্ছা, ক নম্বর প্রশ্নে বলেছে মেসেজ সালে অ্যান্ড কোং এর মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো। ভাইয়া, মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ বের করতে বলছে। আমরা সবাই জানি লেনদেনের উপযোগিতা বা লেনদেনের কার্যকারিতা, অর্থাৎ ওই লেনদেনটা আমার ব্যবসায়ে কতদিন যাবৎ থাকবে বা ওই লেনদেনের প্রভাবটা কতদিন পর্যন্ত চলবে, ওই সময়ের উপরে ভিত্তি করে আমরা লেনদেনটাকে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেন, আরেকটা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। মূলধন জাতীয় লেনদেন মানে হচ্ছে যে সকল লেনদেনের উপযোগিতা বা কার্যকারিতা আমার ব্যবসায়ে 1 বছরেরও অধিক সময়ের জন্য থাকবে তাকে আমরা বলবো হচ্ছে মূলধন জাতীয় লেনদেন। আর যে সকল লেনদেনের উপযোগিতা বা কার্যকারিতা আমার ব্যবসায়ে 1 বছরের কম সময়ের জন্য থাকবে সেটাকে আমি বলবো হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। আচ্ছা, মূলধন জাতীয় লেনদেনকে আমরা দুই ভাগে ভাগ করে ফেলতে পারি। একটা হচ্ছে মূলধন জাতীয় আয় বা প্রাপ্তি, আরেকটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয় বা প্রদান। এই যে আমি যে বলছি মূলধন জাতীয় আয় বা প্রাপ্তি, সেইখান থেকেই আমাকে বলছে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ বের করতে। মূলধন জাতীয় প্রাপ্তি মানে হচ্ছে আমি টাকা পাইছি, প্রাপ্তি মানেই আমি টাকা পাইছি, এমন কোন একটা জায়গা থেকে টাকা পাইছি যেই উৎসের মেয়াদ 1 বছরেরও অধিক। অর্থাৎ 1 বছরেরও অধিক কোনো উৎস থেকে, 1 বছরেরও অধিক কোনো জায়গা থেকে যখন আমি টাকা পাই সেটাকে আমি বলি মূলধন জাতীয় প্রাপ্তি। 1 বছরেরও অধিক কোনো জায়গা, 1 বছরেরও অধিক কোনো উৎস থেকে যখন আমি টাকা পাই সেটাকে আমি বলি হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। তাহলে আমাকে এখানে দেখতে হবে যে এমন কোন জায়গা রয়েছে যেই জায়গা থেকে আমি একাধিক বছরের জন্য টাকা পেয়েছি। একটু খেয়াল করে দেখো, আমরা এই যে গৃহীত ঋণ, আমি ঋণ গ্রহণ করছি, ঋণ, এই ঋণ ইটসেলফ লং টার্ম একটা হিসাবকে নির্দেশ করে। আমি ঋণ নিছি, গৃহীত ঋণ, ঋণ সাধারণত 1 বছরের অধিক সময়ের জন্য নেওয়া হয়। তাহলে আমি ঋণ নিলে টাকা পাই, কতদিনের জন্য পাইছি? 1 বছরেরও অধিক সময়ের জন্য আমি টাকাটা পাইছি। তার মানে আমার জন্য এটা একটা মূলধন জাতীয় প্রাপ্তি। এই গৃহীত ঋণ আমার জন্য একটা মূলধন জাতীয় প্রাপ্তি। আচ্ছা, এরপরে দেখো ভাইয়া 13 নম্বরে একটা এন্ট্রি দেওয়া আছে মূলধন। মূলধনের মানে কি? মালিক ব্যবসায়ে টাকা দিছে। ভাই, মালিক কি 1 মাসের জন্য ব্যবসায়ে টাকা দেয়? মালিক কি 1 বছরের জন্য ব্যবসায়ে টাকা দেয়? মালিক ব্যবসায়ে টাকা দেয় অনেক দিন সময়ের জন্য, অনেক লম্বা সময়ের জন্য মালিক ব্যবসায়ে টাকা বিনিয়োগ করে থাকেন। তার মানে মূলধনের ফলেও আমরা টাকা পাই, আমরা লম্বা সময়ের জন্য টাকা পাই, আমরা এককালীন অনেক বড় অঙ্কের একটা অনেক সময়ের জন্য টাকাটা পাই, তাই না? তাহলে এটাও কিন্তু আমার জন্য মূলধন জাতীয় প্রাপ্তি। তাহলে এই দুইটা ছাড়া আর কোনো মূলধন জাতীয় প্রাপ্তি নাই। আমরা জাস্ট হচ্ছে গৃহীত ঋণ এবং মূলধন এই দুইটার পরিমাণ যোগ করে দিলেই আমার কি বের হয়ে যাবে? আমার ক নম্বর প্রশ্নের উত্তরটা বের হয়ে যাবে। আমি একটু উত্তরটা তোমাদেরকে দেখায় দেই। এই যে দেখো, গৃহীত ঋণ এবং মূলধন 13,000 টাকা ও 67,000 টাকা যোগ করলে কত আসবে? যোগ করলে আসবে হচ্ছে 80,000 টাকা। কত আসবে ভাইয়া? 80,000 টাকা। ওকে, এরপরের প্রশ্নে কি বলেছে আমরা একটু দেখি। ক
খ নাম্বার প্রশ্নে আমাকে বলেছে উপর্যুক্ত তথ্যের আলোকে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। মুনাফা জাতীয় ব্যয়, তো মুনাফা জাতীয় ব্যয় যেহেতু নির্ণয় করতে বলছে, মুনাফা জাতীয় ব্যয় মানে হচ্ছে আমার প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য আমি দৈনন্দিন যেই ব্যয়গুলো করি ওইটাকে আমি মুনাফা জাতীয় ব্যয় বলি। আবার আমি এরকম করেও বলতে পারি যে আমার প্রতিষ্ঠানের বিক্রিত পণ্যের ব্যয়, আমার প্রতিষ্ঠানের পরিচালন ব্যয়, অর্থাৎ আমার প্রতিষ্ঠানের সকল ব্যয়গুলোকে আমরা একসাথে মুনাফা জাতীয় ব্যয় বলি। একদম সোজা হিসাব হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে ওই সমস্ত ব্যয় যেই সমস্ত ব্যয়ের উপযোগিতা বা কার্যকারিতা আমার প্রতিষ্ঠানে 1 বছরেরও কম সময়ের জন্য থাকে। মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে আমার প্রতিষ্ঠানের ওই সমস্ত ব্যয় যেই ব্যয়ের উপযোগিতা বা কার্যকারিতা আমার ব্যবসা প্রতিষ্ঠানে 1 বছরেরও কম সময়ের জন্য থাকে। আচ্ছা, তাহলে আমরা একটু খুঁজি মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে কি কি আসবে। দেখো, প্রারম্ভিক মজুদ পণ্য, এটা একটা মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়। ক্রয়, এটা একটা মুনাফা জাতীয় ব্যয়, ক্রয় থেকে ক্রয় ফেরত থাকলে বাদ দিতে হবে, মুনাফা জাতীয় ব্যয়। আমার প্রদেয় বেতন, এটাও একটা মুনাফা জাতীয় ব্যয়, প্রদেয় বেতন এটা একটা মুনাফা জাতীয় ব্যয়। প্রদেয় হিসাব, প্রাপ্য হিসাব, ব্যাংক জমাতিরিক্ত, এগুলো একটাও আসবে না, কারণ এগুলো সম্পদ। আন্তঃফেরত, আন্তঃফেরত মানে যেই ফেরতটা আমার দিকে আসতেছে, আমার দিকে ফেরত আসবে কোনটা, আমি যেই পণ্যটা ক্রয় করেছিলাম, আন্তঃফেরত মানে হচ্ছে বিক্রয় ফেরত, আন্তঃফেরত, আন্তঃফেরত মানে হচ্ছে বিক্রয় ফেরত, যেটা আমার দিকে ফেরত আসতেছে। এখন আমার দিকে কোনটা ফেরত আসবে, আমি যেটা বিক্রয় করেছিলাম সেটা আমার দিকে ফেরত আসবে, তাই না? তার মানে আন্তঃফেরত, এটার আরেকটা নাম হচ্ছে বিক্রয় ফেরত। এবং আমি যেহেতু এখানে মুনাফা জাতীয় আয় নিয়ে কোনো কাজ করছি না, তো বিক্রয় বাড়লো কি কমলো ওইটা আপাতত আমার দেখার বিষয় না। জাহাজ ভাড়া, এটাও আমার জন্য একটা মুনাফা জাতীয় ব্যয়। প্রদেয় বিল একটা দায়, গৃহীত ঋণ একটা দায়, দালান কোটা একটা সম্পদ, বরাদ্দকৃত বাট্টা, এটা আসলে কারবারি বাট্টা, এটার কোনো হিসাবই নাই। তারপরে হচ্ছে মূলধন, বিক্রয়, বহিঃফেরত। দেখো, বহিঃফেরত মানে কি, আমি বাইরে ফেরত পাঠাচ্ছি, বহিঃফেরত বাইরে ফেরত পাঠাচ্ছি। এখন ভাই আমি বাইরে ফেরত পাঠাবো, কোন জিনিসটা আমি বাইরে ফেরত পাঠাবো, যেই জিনিসটা আমি ক্রয় করে নিয়ে আসছিলাম ওই জিনিসটাই তো আমি বাইরে ফেরত দিয়ে দিব, তাই না? তার মানে বহিঃফেরত মানে হচ্ছে ক্রয় ফেরত। বহিঃফেরত মানে কি, ক্রয় ফেরত, এটা ক্রয় থেকে বাদ দিতে হবে, এটা ক্রয় থেকে কি করব, বাদ দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে মণিহারি, এটাও একটা মুনাফা জাতীয় ব্যয়। কমিশন, এটাও একটা কি আমার জন্য মুনাফা জাতীয় ব্যয়। সন্দেহজনক দেনা সঞ্চিতি, বা আমরা এটাকে বলতে পারি কুঋণ সঞ্চিতি, অনাদায়ী পাওনা সঞ্চিতি বলতে পারি। তো এইটা আমার জন্য কি হবে, এইটাও আমার একটা বাদ দিয়ে দিতে হবে। কোন জায়গা থেকে, মোট মুনাফা জাতীয় ব্যয় থেকে এই অ্যামাউন্টটুকু আমি বাদ দিয়ে দিব। তাহলে দেখো, মুনাফা জাতীয় ব্যয়গুলো আমি বের করতে পারতেছি, মাঝে মাঝে আমরা কনফিউজড হয়ে যাচ্ছি যে আসলে কোনটা কখন বাদ দিতে হবে বা কোনটা কখন বাদ দেওয়া উচিত। একদম সহজ বাক্যে মনে রাখবো ভাইয়া, যে আমার ব্যয়ের পরিমাণকে হ্রাস করে দিচ্ছে এমন যে কোনো উপাদান থাকলে আমি মাইনাস করে দিব। যেমন আমার প্রশ্নে ক্রয় ছিল, পাশাপাশি ক্রয় ফেরতও ছিল। তো ক্রয় ফেরত মানে ক্রয় ফেরতের কাজ কি, ক্রয়কে কমিয়ে দেওয়া, আমি কমাইয়ে দিছি। তো এরকম যে জিনিসগুলো মাইনাস করা লাগে ওইটা আমরা মাইনাস করে দিব। মাইনাস করলেই দেখবো এই যে দেখো আমাদের সামনে উত্তরটা চলে আসছে। এই যে তুমি একদম দেখো, প্রারম্ভিক মজুত পণ্য ক্রয়, ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ, সব জিনিসগুলো এই জায়গায় একদম সিকোয়েন্সলি দেওয়া আছে। কথা কি বুঝতে পারছি? কত আসছে ভাই? তাহলে 1,61,000 টাকা। এটাই হচ্ছে কি আমাদের উত্তর, তাই না? আচ্ছা, এরপরে গ নাম্বার প্রশ্নে কি বলেছে, গ নাম্বার প্রশ্ন বলছে উদ্দীপকের আলোকে মেসেজ সালে অ্যান্ড কোং এর একটি শুদ্ধ রেওয়া মিল প্রস্তুত করো। আচ্ছা, তার মানে আমার এখানে যে রেওয়া মিলটা দেওয়া আছে এটা একটা ভুল রেওয়া মিল, এবং এটা আমরা সবাই জানতাম, একদম আমাদের প্রশ্নের শুরুতেই বলে দিছে যে নিচে একটা ভুল রেওয়া মিল বা অশুদ্ধ রেওয়া মিল দেওয়া আছে, ওইটাকে আমরা শুদ্ধ করব, তাই না? আচ্ছা, রেওয়া মিল করার সহজ নিয়ম আমরা কি শিখছিলাম, যে আমার প্রতিষ্ঠানের সম্পদ, ব্যয় এবং উত্তোলন এই হিসাবগুলোকে আমরা ডেবিট করব, আয়, দায় এবং মূলধন এই হিসাবগুলোকে আমরা ক্রেডিট করে দিব। সম্পদ, ব্যয়, উত্তোলন এই হিসাবগুলোকে আমরা ডেবিট করব, আয়, দায়, মূলধন এই হিসাবগুলোকে আমরা ক্রেডিট করে দিব। জাস্ট এতটুকু মনে রাখো।
দেখো প্রারম্ভিক মজুত পণ্য এটা একটা ব্যয়, সম্পদ ব্যয় উত্তোলনকে ডেবিট করতে হবে, আমরা প্রারম্ভিক মজুত পণ্যকে ডেবিট করে দিব। ক্রয় একটা ব্যয়, সম্পদ ব্যয় উত্তোলনকে ডেবিট করতে হবে, আমরা ক্রয় হিসাবকেও ডেবিট করে দিব। বেতন একটা ব্যয়, সম্পদ ব্যয় উত্তোলনকে ডেবিট করতে হবে, আমরা বেতন হিসাবকেও ডেবিট করে দিব, তাই না? প্রদেয় হিসাব একটা দায়, আয় দায় মূলধনকে ক্রেডিট করতে হবে, তাহলে আমরা প্রদেয় হিসাবকেও ক্রেডিট করে দিব। প্রাপ্য হিসাব একটা সম্পদ, সম্পদ ব্যয় এবং উত্তোলনকে ডেবিট করতে হয়, এজন্য এটাকে আমরা ডেবিট করে দিব। এরপরে দেখো ভাইয়া, ব্যাংক জমার উদ্ধৃত্ত একটা সম্পদ, সম্পদ ব্যয় উত্তোলনকে ডেবিট করতে হবে, এজন্য আমরা ব্যাংক জমার উদ্ধৃত্তকেও ডেবিট করে দিব, তাই না? আচ্ছা, আন্তঃফেরত, আন্তঃফেরত মানে হচ্ছে বিক্রয় ফেরত। বিক্রয় ফেরত হচ্ছে বিক্রয়ের পরিমাণকে হ্রাস করে। বিক্রয় হচ্ছে একটা আয়, বিক্রয় একটা আয়বাচক উপাদান, আমরা সাধারণত আয়বাচক উপাদানগুলোকে ডেবিট করে, আয়বাচক উপাদানগুলোকে আমরা সাধারণত ক্রেডিট করে দিই। বিক্রয় একটা আয় এবং আয়বাচক উপাদানগুলোকে আমরা সাধারণত কি করে দেই? সাধারণত আমরা ক্রেডিট করে দেই। যেহেতু আন্তঃফেরত এইখানে বিক্রয়ের পরিমাণকে হ্রাস করে দিচ্ছে, আয়ের পরিমাণকে হ্রাস করে দিচ্ছে, তাহলে আমাকে একটু উল্টা কাজ করতে হবে, অর্থাৎ এটারে আমরা ডেবিট করে দিব, যেহেতু এটা আয়কে হ্রাস করে দিচ্ছে, তাই না? আচ্ছা, জাহাজ ভাড়া একটা ব্যয়, ব্যয় সম্পদ ব্যয় উত্তোলনকে ডেবিট করতে হবে, জাহাজ ভাড়াকে আমরা ডেবিট করে দিব। প্রদেয় বিল একটা দায়, আয় দায় মূলধনকে ক্রেডিট করতে হয়, প্রদেয় বিলকে আমরা ক্রেডিট করে দিব। গৃহীত ঋণ এটাও একটা দায় আমাদের জন্য, তো আয় দায় মূলধনকে আমরা ক্রেডিট করে দিই, গৃহীত ঋণকে ক্রেডিট করব। দালান কোঠা একটা সম্পদ, সম্পদ ব্যয় উত্তোলনকে ডেবিট করতে হয়। বরাদ্দকৃত বাট্টা এটা একটা বাট্টা, এটা একটা মুনাফা জাতীয় ব্যয়। ভাইয়া এটা একটা মুনাফা জাতীয় ব্যয়, আমি যখন এই মুনাফা জাতীয় ব্যয় করছিলাম তখন এই বরাদ্দকৃত বাট্টাটাকে স্কিপ করে গেছিলাম খুব সম্ভবত। বরাদ্দকৃত বাট্টা এটা একটা মুনাফা জাতীয় ব্যয়, ব্যয় হওয়ার কারণে এটাকে আমরা ডেবিট পাশে লিখে দিব। মূলধন আয় দায় মূলধনকে ক্রেডিট করতে হয়, বিক্রয় একটা আয়, আয় দায় মূলধনকে ক্রেডিট করে দিব। বহি ফেরত, বহি ফেরত মানে আমি বাহিরে যেটা ফেরত পাঠাচ্ছি। বহি ফেরত মানে কি? আমি যেই জিনিসটা বাইরে ফেরত দিয়ে দিচ্ছি, তাই না? আচ্ছা, আমি বাইরে ফেরত দিয়ে দিচ্ছি মানে কি? ক্রয় ফেরত। এটা ক্রয় যদি ডেবিট হয় তাহলে ক্রয় ফেরত হচ্ছে ক্রেডিট, ক্রয় যদি ডেবিট হয় তাহলে ক্রয় ফেরত ক্রেডিট। মণিহারি এটা একটা ব্যয়, ব্যয় হিসাবকে আমার ডেবিট করতে হবে। কমিশন একটা ব্যয়, ব্যয় হিসাবকে আমাদের ডেবিট করতে হবে। দেনা সঞ্চিতি, মনে রাখবা সকল ধরনের সঞ্চিতি এক প্রকারের দায়, দায় হিসাবকে ক্রেডিট করে দিব, শুধুমাত্র পাওনাদারের বাট্টা সঞ্চিতি বাদে। আবারও বলছি, সকল প্রকার সঞ্চিতি একটা দায়, শুধুমাত্র পাওনাদারের বাট্টা সঞ্চিতি বাদে। তাহলে আমার এখানে যেহেতু সন্দেহজনক দেনা সঞ্চিতি আছে, এটাও আমার জন্য একটা দায়, এই দায় বিবেচনা করে এটাকে আমরা ক্রেডিট করে দিব, তাই না? তাহলে দেখো ভাইয়া, আমরা অশুদ্ধ রেওয়ামিলটাকে শুদ্ধভাবে লিখে ফেলছি। কোন হিসাবটাকে আমার ডেবিট করতে হবে, কোন হিসাবটাকে আমার ক্রেডিট করতে হবে, ওইটা আমি আমার মতো করে সুন্দর করে লিখে ফেলছি। আচ্ছা, এখন তাহলে আমার কাজ কি? এখন আমার কাজ হচ্ছে আমি একটু তোমাদেরকে মিলাই দেখাই যে ওকে আমরা যা করছি সব কি ঠিক করছি কিনা। আমরা যেটা যেই পাশে বলছিলাম তুমি একটু নিজেই ভিডিওটার সাথে মিলাই দেখো, আমরা যেটা যেই পাশে বলছিলাম ওইটা কি ওই পাশে আছে কিনা। শেষ কাজ হচ্ছে যোগফলটা মিলানো। যদি রেওয়ামিলে দুই পাশ না মিলে তাহলে প্রাথমিক অবস্থায় আমরা একটু ভুলগুলো খুঁজে বের করার চেষ্টা করব। যদি ভুল না থাকে তাহলে আমরা ধরেই নিব ওইটুকু টাকা হচ্ছে অনিশ্চিত হিসাব, অনিশ্চিত হিসাব দিয়ে আমরা অঙ্কটা মিলাই দিব। যোগফল অবশ্যই দুইটা মিলতে হবে, মানে তুমি অনিশ্চিত হিসাব দিয়ে মিলাও আর যেভাবে মিলাও না কেন দুইটা পাশ তোমাকে অবশ্যই মিলাই দিতে হবে। আমার কথা কি বোঝা গেছে ভাইয়া? তাহলে খেয়াল করে দেখো, এই যে আমরা সৃজনশীলটা করলাম এটা ছিল আমাদের পাঠ্য বইয়ের 3 নম্বর সৃজনশীল প্রশ্ন। আশা করি এই প্রশ্নটা তোমরা সবাই খুবই ভালোভাবে বুঝতে পেরেছো। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে সৃজনশীল নাম্বার 4 নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।